দরজাটা বন্ধ করে বসুন, কারণ এই গল্পটা এমন কিছু বলবে যা হয়তো আপনার মন ছুঁয়ে যাবে। আমি মালতী। আজ যে কথাটা বলতে চলেছি তা বলার জন্য বুকটা এখনও ধুকপুক করছে। এই বয়সেও শরীর যেন শিহরিত হয় সেই সব স্মৃতির ভারে। এই মুহূর্তে আমি একটা হালকা নীল রঙের শাড়ি পরে বসে আছি, যার আঁচলটা বুকের ওপর আলগাভাবে ফেলা। আমার হাত দুটো কাঁপছে আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। আসলে এই নীল শাড়িটা দেখলে এখনও আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন আমার মনটাও ছিল এই শাড়ির মতো শান্ত, স্বচ্ছ। কিন্তু ধীরে ধীরে সেই স্বচ্ছতা কোথায় যেন হারিয়ে গেল। তৈরি হলো এক কুয়াশা ঢাকা পথ, যার শেষ কোথায় তা আজও আমি জানি না। আমার বাড়ি বরিশাল, সেই গ্রাম্য পরিবেশে যেখানে ভালোবাসার মানে শুধুই পবিত্র। সেখানে আমার জীবনে ঘটেছিল এক নিষিদ্ধ অধ্যায়। হয়তো আপনারা যারা আমার কথা শুনছেন তারাও নিজেদের জীবনে এমন কোনো গোপন কথা বয়ে বেড়াচ্ছেন। যদি আমার গল্পটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ যখন রাতের বেলা বিছানায় শুয়ে থাকি, তখন আমার জীবনের সেই অধ্যায়টা বারবার চোখের সামনে ভেসে ওঠে। আজ হয়তো অনেক বছর কেটে গেছে, কিন্তু সেই স্মৃতিগুলো এখনও ঠিক আগের মতোই তাজা। আমার বয়স তখন ঠিক ১৯ বছর আর রতনের বয়স ২২। ও আমার মাস্তুতো ভাই, কিন্তু ছোটবেলা থেকে আমরা একসঙ্গে মানুষ হয়েছি। আমার বাবা মা আর রতনের বাবা মা মানে আমার মেসোমাসি ছিলেন খুব ভালো বন্ধু। তারা দুই বোন জামাই ছিলেন আর প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতে যেতেন। আমরাও যেতাম তাদের সাথে। রতন আর আমি একে অপরের ছায়া হয়ে থাকতাম। ও ছিল আমার খেলার সাথী, আমার গোপন সব কথার একমাত্র শ্রোতা। আমাদের বাড়িতে ওদের অনায়াস যাতায়াত ছিল, ঠিক যেমন আমাদের ওদের বাড়িতে। মাসি মেশো আর আমার বাবা মা একই শহরে পাশাপাশি দুটো বাড়িতে থাকতেন, যার ফলে আমাদের মধ্যে কোনো দূরত্বই ছিল না। পড়াশোনার চাপ যখন একটু কম থাকত, আমরা ঘন্টার পর ঘন্টা একসঙ্গে গল্প করতাম, খুনসুটি করতাম আর ভবিষ্যতের স্বপ্ন বুনতাম। তখন ভাবতাম, আহা, যদি সারা জীবন এভাবেই কেটে যেত। কি সুন্দর ছিল সেই দিনগুলো, যখন সম্পর্কের বাঁধনটা ছিল একদম সরল, নির্মল। কোনো জটিলতা ছিল না, কোনো লুকানো আকর্ষণ ছিল না, শুধুই ভাই বোনের এক পবিত্র সম্পর্ক। কিন্তু জীবন তো সবসময় সরল রেখাই চলে না, তাতে বাঁক আসে, ঝড় আসে। আমাদের জীবনেও এলো এক ভয়াবহ ঝড়, যা সব কিছু এলোমেলো করে দিল। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মারা গেলেন আমার বাবা মা আর রতনের বাবা মা। এক লম্হায় আমাদের দুজনের মাথার ওপর থেকে ছাদ সরে গেল। আমি ১৯ বছরের মেয়ে আর রতন ২২ বছরের যুবক। আমাদের পাশে দাঁড়ানোর জন্য আর কেউ রইল না। আত্মীয় স্বজনরা এসেছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, কিন্তু সেই শোকের গভীরতা বোঝার সাধ্য কার ছিল? আমি যেন বোবা হয়ে গিয়েছিলাম। চোখের জলও শুকিয়ে গিয়েছিল। রতনও একই রকম বিধ্বস্ত। আমরা দুজনেই যেন একে অপরের চোখে নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম, এক অন্ধকার, অনিশ্চিত ভবিষ্যৎ। সেই সময়টা ছিল আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। আমি আর রতন যেন একে অপরের একমাত্র অবলম্বন হয়ে উঠলাম। শোকের সাগরে হাবুডুবু খেতে খেতে আমরা একে অপরকে আঁকড়ে ধরেছিলাম। আমার বড় জেঠু ছিলেন বটে, কিন্তু তিনি ছিলেন বয়সের ভারে নিউব্জ, অসুস্থ মানুষ। তার পক্ষে আমাদের দেখভাল করা সম্ভব ছিল না। আমার কোনো মামা মামিও ছিলেন না। রতনদেরও কোনো ঘনিষ্ঠ আত্মীয় বলতে তেমন কেউ ছিল না। তাই দুই পরিবার মিলে যে বাড়িটা গড়ে উঠেছিল, সেই বাড়িতেই আমাদের দুজনের ঠাঁই হল। জেঠু শুধু দূর থেকে খেয়াল রাখতেন। আমার আর রতনের বাকি আত্মীয় স্বজনরা সবাই দূরে থাকতেন। তাদের কাছে আমাদের এক ছাদের নিচে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। হয়তো ভেবেছিলেন, ওরা তো ভাই বোন, একসঙ্গে থাকলে ভালোই থাকবে। কিন্তু তারা হয়তো জানতেন না কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে কিভাবে বদলে যায়, কিভাবে মনের গভীরে এমন এক বীজ রোপণ করে যা সমাজের সব নিয়ম কানুনকে অগ্রাহ্য করতে শেখায়। প্রথম কয়েক মাস শুধুই শোক আর নীরবতায় কেটে গেল। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পাশাপাশি শুয়ে থাকতাম, কিংবা চুপচাপ বসে থাকতাম জানালার ধারে।
কোনো কথা বলতাম না, শুধু মাঝে মাঝে রতন আমার মাথায় হাত বুলিয়ে দিত আর আমি ওর বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদতাম। সেই স্পর্শে ছিল গভীর সান্ত্বনা, গভীর নির্ভরতা। সেই সময়টায় আমি যেন নিজের অজান্তেই রতনের মধ্যে আমার হারিয়ে যাওয়া বাবার ছায়া দেখতে পাচ্ছিলাম আর মায়ের কোমলতা অনুভব করতাম ওর হাতের স্পর্শে। ও হয়তো আমার মধ্যে তার মা বাবাকে খুঁজত। আমরা একে অপরের কষ্ট ভাগ করে নিচ্ছিলাম নিজেদের মতো করে। আর ঠিক তখনই সেই দুর্বল মুহূর্তে আমাদের অজান্তেই অন্য এক সম্পর্কের জন্ম নিচ্ছিল। হয়তো জন্ম নিচ্ছিল না, বরং লুকিয়েছিল কোনো এক গভীরে, যা এই দুঃখের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছিল। আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল না। বাবা মা দুজনেই সরকারি চাকরি করতেন, ফলে কিছু সঞ্চয়ও ছিল। রতনের বাবাও বেশ কিছু জমিজমা রেখে গিয়েছিলেন। কিন্তু সেই সময় পয়সার কথা ভাবার মতো মানসিকতা আমাদের ছিল না। আমাদের সমস্ত মন জুড়ে ছিল এক বিশাল শূন্যতা, এক তীব্র যন্ত্রণা। এই যন্ত্রণার মধ্যেই আমি আর রতন ধীরে ধীরে একে অপরের কাছে আরও বেশি করে আসছিলাম। রাত বাড়লে আমার ভয় করত। অন্ধকার ঘরে একা শুতে পারতাম না। রতন হয়তো বুঝতে পারত আমার মনের অবস্থা। সে এসে আমার পাশে বসত, কিংবা কখনো আমার ঘরেই মেঝেতে একটা চট বিছিয়ে শুতো। প্রথম প্রথম এটা ছিল স্রেফ নিরাপত্তার জন্য, কিন্তু ধীরে ধীরে সেই নিরাপত্তার চাদরটা বদলে যেতে লাগলো এক অন্যরকম অনুভূতিতে। একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। আমি ভয়ে কুঁকড়ে গিয়ে বিছানার এক কোণায় বসেছিলাম। বিদ্যুৎ চলে গিয়েছিল। রতন এসে আমার দরজায় টোকা দিল। আমি কোনো মতে দরজা খুললাম। ও দেখল আমি ভয় কাঁপছে। কিছু না বলে আমার হাত ধরে বিছানায় বসিয়ে দিল, তারপর নিজেও আমার পাশে বসল। অন্ধকারে ওর উপস্থিতি আমাকে অনেক সাহস জোগাচ্ছিল। বজ্রপাতের শব্দে আমি বারবার কেঁপে উঠছিলাম, আর প্রতিবারই রতন আমার হাতটা আরও শক্ত করে ধরে রাখছিল। ওর হাতের উষ্ণতা আমাকে অদ্ভুত এক শান্তি দিচ্ছিল। সেই রাতে আমরা প্রায় ভোর পর্যন্ত কথা বলেছিলাম। আমাদের ছোটবেলার গল্প, বাবা মায়ের স্মৃতি, সব কিছু। কথা বলতে বলতে কখন যে আমার মাথাটা ওর কাঁধে হেলে গিয়েছিল আমি নিজেও জানি না। রতনও আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল আলতো করে। সেই স্পর্শে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, ছিল শুধুই গভীর মমতা আর আশ্রয়। অন্তত আমি তাই ভেবেছিলাম তখন। কিন্তু সেই মমতার আড়ালে যে এক নতুন অনুভূতির জন্ম নিচ্ছিল, তা টের পেতে আমার একটু দেরি হয়েছিল। পরের দিন থেকে আমাদের কাছাকাছি থাকার প্রবণতা আরও বাড়তে লাগল। আমি রান্নাঘরে কাজ করলে রতন এসে পাশে বসত, আমার সাথে গল্প করত। কোনো কারণে আমি বিষণ্ণ থাকলে ও বুঝতে পারত আর আমার মন ভালো করার চেষ্টা করত। ধীরে ধীরে আমরা যেন একে অপরের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছিলাম। শারীরিক দূরত্ব কমতে কমতে একসময় মানসিক দূরত্বও ঘুচিয়ে দিল। এক ছাদের নিচে একই রকম মানসিক যন্ত্রণার মধ্যে যেতে যেতে আমাদের সম্পর্কের সংজ্ঞাটাই যেন বদলে যাচ্ছিল। একদিন রতনকে গোসল করে বেরোতে দেখেছিলাম। ওর ভেজা চুল, বুকের ওপর চিকচিক করা জলের ফোঁটা, আর সেই সময়ে ওর পরনে শুধু একটা লুঙ্গি ছিল। আমি ওর দিকে এক পলক তাকিয়েই চোখ নামিয়ে নিয়েছিলাম, কিন্তু সেই দৃশ্যটা আমার মনে গেঁথে গিয়েছিল। ওর শরীরটা যে এতটা টান টান আর সুগঠিত, সেটা আমি আগে কখনো খেয়াল করিনি। হয়তো ভাই বলে, হয়তো কখনো সেই চোখে দেখিনি। কিন্তু সেই দিন প্রথম আমি ওর মধ্যে পুরুষ দেখতে পেলাম, আমার সেই খেলার সাথী রতনের মধ্যে। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। একটা অদ্ভুত উত্তেজনা আমাকে গ্রাস করল। নিজের ওপর খুব রাগ হলো। ছি, এ আমি কি ভাবছি? ও তো আমার ভাই, কিন্তু মন তো সবসময় যুক্তি মানে না। সেই ঘটনার পর থেকে আমি রতনকে দেখলে একটু সচকিত হয়ে থাকতাম। ও যখন আমার কাছাকাছি আসতো, আমার হৃৎস্পন্দন বেড়ে যেত। আমি অজান্তেই ওর দিকে চেয়ে থাকতাম। হয়তো আমার চোখে সেই পরিবর্তনটা ধরতে পারত না, কারণ ওর চোখও তখন আমাকেই খুঁজত।
দিনের বেলা বাড়ির কাজ শেষ করে আমরা যখন একসঙ্গে বসতাম তখন মাঝে মাঝেই ওর হাত আমার হাতের ওপর এসে পড়ত। প্রথমে আমি হাত সরিয়ে নিতাম, কিন্তু পরে সরাতাম না। ওর হাতের স্পর্শে আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগত। সেই শিহরণ ছিল নিষিদ্ধ কিন্তু তীব্র মধুর। আমাদের গ্রামে আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা লেগেই থাকত। মাসি পিসিরা আসতেন, আবার আমরাও যেতাম। তারাও হয়তো আমাদের নিঃসঙ্গতা দেখেই বলতেন, আহা, ছোট দুটি ছেলে মেয়ে, ওদের আর কে আছে। কিন্তু তাদের চোখেও আমি যেন মাঝে মাঝে এক অন্যরকম কৌতূহল দেখতে পেতাম। বিশেষ করে যখন আমি আর রতন একে অপরের খুব কাছাকাছি বসে থাকতাম বা গল্প করতাম। আমার মনে হতো যেন তারা কিছু একটা সন্দেহ করছেন, কিন্তু বলতে পারছেন না। এই সন্দেহ আমাকে আরও বেশি করে রতনের দিকে ঠেলে দিচ্ছিল, যেন আমরা দুজন এক ষড়যন্ত্রের শিকার, আর এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে আমাদের দুজনকেই একজোট হতে হবে। দিনের পর দিন কেটে যাচ্ছিল, আর আমাদের সম্পর্কটা আরও গভীর হচ্ছিল। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন আমাদের গল্পের আসর বসত। মাঝে মধ্যে রতন আমার ঘরে এসে বসত, আমরা ফিসফিস করে কথা বলতাম। সেই কথা বলার সময় ওর শরীরের ঘ্রাণ, ওর উষ্ণ শ্বাস আমার খুব কাছে চলে আসত। আমি একসময় ওর কাঁধে মাথা রাখতাম, আর ও আমার কোমর জড়িয়ে ধরত। সেই আলিঙ্গন ছিল গভীর নির্ভরতার, কিন্তু সেই নির্ভরতার আড়ালে লুকিয়েছিল অন্য এক চাহিদা, এক অজানা আকর্ষণ। একদিন রাতে আমাদের এমন গল্প চলছে, বাইরে তখন হালকা চাঁদের আলো। রতন আমার খুব কাছে বসেছিল। আমাদের কথা বলতে বলতে একসময় কথা থেমে গেল, শুধুই নীরবতা, আর সেই নীরবতার মধ্যে আমাদের দুজনের হৃৎস্পন্দনের শব্দ। রতন হঠাৎ আমার দিকে তাকালো। ওর চোখে আমি সেই জিনিসটা দেখলাম যা আমার মনেও ছিল। ও ধীরে ধীরে আমার হাতটা ধরল, তারপর আমার আঙুলগুলো টিপে দিল আলতো করে। আমার সারা শরীর যেন বিদ্যুৎস্পৃষ্ট হল। আমি কিছু বলতে পারছিলাম না। ও ধীরে ধীরে আমার মুখটা নিজের হাতের মধ্যে তুলে নিল। ওর চোখ দুটো আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়েছিল। সেই চাহনিতে ছিল আবেগ, জিজ্ঞাসা আর এক নিষিদ্ধ প্রস্তাব। আমার ঠোঁট দুটো আপনা আপনি কেঁপে উঠল। ও ধীরে ধীরে ওর মুখটা আমার মুখের কাছে নিয়ে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল যেন আমার পৃথিবীটা থেমে গেছে। এই মুহূর্তটা ভুল, এই মুহূর্তটা পাপ, এই মুহূর্তটা সমাজের চোখে চরম অন্যায়। কিন্তু আমার মন আমার কোনো কথা শুনছিল না। আমার শরীর যেন নিজের ইচ্ছায় এগিয়ে যাচ্ছিল। ওর ঠোঁটের স্পর্শ অনুভব করতেই আমার সারা শরীর কেমন যেন অবশ হয়ে গেল। সেই স্পর্শ ছিল কোমল কিন্তু তীব্র। প্রথমবার যখন ঠোঁট দুটো এক হলো তখন আমি যেন ভুলে গিয়েছিলাম যে ও আমার কাজিন। ভুলে গিয়েছিলাম সৎ সামাজিক নিয়ম। ভুলে গিয়েছিলাম আমার বাবা মা, ওর বাবা মার কথা। শুধু মনে হচ্ছিল এই মুহূর্তে এর থেকে বেশি স্বস্তি আর কিছুতে নেই। এই তীব্র ভালোবাসার উষ্ণতা যেন আমার সমস্ত শূন্যতাকে ভরে দিচ্ছিল। সেই গভীর চুম্বন ছিল আমাদের সম্পর্কের এক নতুন সূচনা, এক নিষিদ্ধ সম্পর্কের সূচনা। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীরে প্রবেশ করল। আমাদের মধ্যে এক অলিখিত বোঝাপড়া তৈরি হলো। দিনের বেলায় আমরা সাধারণ ভাই বোনের মতো আচরণ করতাম, কিন্তু রাতের আধারে আমরা হয়ে উঠতাম প্রেমিক প্রেমিকা। আমাদের গোপন অভিসারগুলো আরও ঘন ঘন হতে লাগল, কখনো আমার ঘরে, কখনো ওর ঘরে। আমরা একে অপরের শরীর চিনতে শুরু করলাম, স্পর্শের ভাষা বুঝতে শুরু করলাম। আমাদের সেই মুহূর্তগুলো ছিল আবেগপ্রবণ, ইঙ্গিতপূর্ণ, কিন্তু কোনো দিন আমরা সামাজিক সীমানা অতিক্রম করিনি। অন্তত আমাদের মনে হয়েছিল আমরা করছি না, শুধু নিজেদের আবেগকে প্রশ্রয় দিচ্ছিলাম। কিন্তু এই প্রশ্রয় দিতে দিতে আমরা নিজেদের এমন এক জায়গায় নিয়ে গিয়েছিলাম যেখান থেকে ফিরে আসাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। রতন ছিল খুব যত্নশীল। সে সব সময় আমার খেয়াল রাখত। আমার কোনো কষ্ট হলে ওর মন খারাপ হয়ে যেত। আমার যখন প্রথম ঋতুস্রাব শুরু হয়েছিল তখন আমার মা বেঁচে ছিলেন। মা আমাকে সব শিখিয়েছিলেন,
কিন্তু মায়ের মৃত্যুর পর যখন আবার আমার ঋতুস্রাব শুরু হলো, আমি খুব অসুস্থ বোধ করছিলাম। রতন আমার জন্য গরম জলের ব্যাগ এনে দিয়েছিল, ব্যথানাশক ওষুধ এনে দিয়েছিল। সেই সময় ওর এই যত্ন দেখে আমার মন আরও বেশি করে ওর দিকে ঝুঁকে পড়েছিল। আমার মনে হতো ও ছাড়া আমার আর কেউ নেই। এই পৃথিবীতে ওই আমার একমাত্র ভরসা, আমার একমাত্র আশ্রয়। আর এই বিশ্বাসই আমাদের আরও কাছাকাছি এনে দিয়েছিল। আমরা একে অপরের মানসিক দুর্বলতার সুযোগ নিয়েছিলাম, বা হয়তো পরিস্থিতি আমাদের সেই সুযোগটা করে দিয়েছিল। শোক, একাকিত্ব আর অপ্রাপ্তি আমাদের দুজনকে এমনভাবে বেঁধেছিল যে আমরা এই বাঁধন থেকে বেরোতে চাইলেও পারতাম না। রতনের উপস্থিতি আমার জীবনে এক নতুন রং এনেছিল, যা একই সাথে মিষ্টি আর তেতো। মিষ্টি কারণ তার সঙ্গ আমাকে আনন্দ দিত, আর তেতো কারণ আমি জানতাম এই সম্পর্ক সমাজের চোখে কখনোই গ্রহণযোগ্য নয়। আমার মনে পড়ে একদিন দুপুরবেলা প্রচণ্ড গরম, সবাই একটু ভাত ঘুম দিচ্ছিল। আমি নিজের ঘরে বসে বই পড়ছিলাম। রতন এসে আমার দরজায় টোকা দিল। আমি দরজা খুলতেই ও ঘরে ঢুকে পড়ল। ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? ও কিছু না বলে আমার হাত ধরে খাটের ওপর বসিয়ে দিল। তারপর আমার পাশে বসল। ওর হাতটা আমার হাতের ওপর রেখে বলল, জানোস মালতী, আজ স্বপ্ন দেখলাম আমাদের বাবা মায়েরা ফিরে এসেছেন, কিন্তু আবার তারা হারিয়ে গেলেন। ঘুম ভেঙে দেখি তুই একা বসে আছিস। আমার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেল। ওর কথা শুনে আমারও মন খারাপ হয়ে গেল। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, ধুর পাগল, ওসব ভাবতে নেই। ও আমার কোমর জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রাখল। ওর শরীরটা কাঁপছিল। আমি ওর পিঠে আলতো করে হাত বোলাতে লাগলাম। সেই স্পর্শ ছিল সহানুভূতির, কিন্তু সেই সহানুভূতি কখন যে অন্য রূপ নিয়েছিল আমরা দুজনেই টের পাইনি। ঘরের দরজাটা খোলা ছিল সামান্য, বাইরে থেকে হালকা বাতাস আসছিল। আমরা দুজনেই চুপচাপ বসেছিলাম। রতনের হাতের স্পর্শ আমার কোমরের কাছে আরও শক্ত হচ্ছিল। ওর নিঃশ্বাস আমার ঘাড়ের ওপর পড়ছিল, যা আমাকে এক অদ্ভুত অস্বস্তি দিচ্ছিল। আমি জানতাম এই অস্বস্তি এক অন্যরকম ভালো লাগা। আমার মনে হচ্ছিল যেন আমি এক নিষিদ্ধ ফলের স্বাদ নিচ্ছি, যা একই সাথে ভয়ঙ্কর আর লোভনীয়। আমি চোখ বন্ধ করে সেই মুহূর্তটাকে অনুভব করছিলাম। রতন মাথা তুলে আমার দিকে তাকালো। ওর চোখে সেই একই জিজ্ঞাসু দৃষ্টি। ও আমার ঠোঁটের দিকে তাকিয়েছিল। আমি যেন সম্মোহিতের মতো ওর দিকে ঝুঁকে পড়ছিলাম। ও আলতো করে আমার চিবুক ধরল, তারপর ধীরে ধীরে আমার ঠোঁট রাখল। এবার আর কোনো দ্বিধা ছিল না, কোনো ভয় ছিল না, ছিল শুধুই তীব্র আবেগ আর এক গভীর আত্মপ্রকাশ। এই চুম্বন ছিল আগের বারের চেয়েও গভীর, আরও আবেগপ্রবণ। আমাদের দুজনেরই যেন শ্বাস বন্ধ হয়ে আসছিল। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এই পৃথিবীতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, শুধুই রতন আর মালতী আর আমাদের নিষিদ্ধ ভালোবাসা। এই ধরনের গোপন অভিসার আমাদের নিত্যদিনের অংশ হয়ে দাঁড়িয়েছিল। আমরা যেন একে অপরের কাছে এক নেশার মতো হয়ে গিয়েছিলাম। কোনোদিন যদি রতন আমার কাছে না আসতো, আমার মনটা অস্থির হয়ে উঠত। ওর জন্য হয়তো একই রকম অনুভূতি ছিল। এই সম্পর্কের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন ছিল। আমরা জানতাম এটা ভুল, কিন্তু সেই ভুল থেকে আমরা বেরোতে পারছিলাম না। আমাদের বিবেক দংশন করত, কিন্তু আবেগের কাছে সেই দংশন হার মেনে যেত। দিনের বেলায় যখন আত্মীয় স্বজনরা আসতেন, আমরা খুব সতর্ক থাকতাম। আমাদের মধ্যেকার এই গোপন সম্পর্কটা যেন কেউ না জানতে পারে। আমার কাকিমা একবার ঘুরতে এসেছিলেন। তিনি আমাদের দুজনকে একসঙ্গে হাসতে দেখে বলেছিলেন, আহা, ভাই বোন যেন একে অপরের জীবন, বাবা মা নেই বলে কি হবে, একে অপরকে আঁকড়ে ধরে বেশ আছে। কাকিমার এই কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমি একটা মিথ্যে মুখোশ পরে আছি, এই ভাবনাটা আমাকে খুব কষ্ট দিত। আমার মনে হতো আমি কাকিমাকে ঠকাচ্ছি, সমাজকে ঠকাচ্ছি। কিন্তু রতনের দিকে তাকালে আবার সব ভুলে যেতাম। ওর চোখে আমি সেই একই কষ্ট আর ভালোবাসা দেখতে পেতাম, যা আমার মনেও ছিল।
তবে এই সম্পর্কের কারণে আমাদের মানসিক চাপও বাড়ছিল। আমি প্রায়শই অপরাধবোধে ভুগতাম। রাতের বেলা যখন একা শুতাম তখন আমার বাবা মায়ের মুখ ভেসে উঠত। মনে হতো তারা আমাকে দেখে নিশ্চয় কষ্ট পাচ্ছেন। রতনও হয়তো একই রকম কষ্ট পেত, কিন্তু আমরা একে অপরের কাছে সেই কষ্ট প্রকাশ করতাম না, কারণ আমরা জানতাম সেই কষ্ট প্রকাশ করলে হয়তো আমাদের সম্পর্কটা ভেঙে যাবে আর আমরা আবার সেই একাকিত্বে ডুবে যাব। আমাদের গ্রামের পাশের গ্রাম থেকে এক ছেলে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। ছেলেটি ভালো চাকরি করে, দেখতেও শুনতে ভালো। আমার জেঠু খুব খুশি হয়েছিলেন। তিনি আমাকে বোঝালেন যে আমার এখন বিয়ে করা উচিত, নিজের একটা সংসার হওয়া উচিত। আমি এই প্রস্তাব শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমার মনে তখন রতন ছাড়া আর কারো জায়গা ছিল না। আমি জেঠুকে বললাম, আমি এখন বিয়ে করতে চাই না। জেঠু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন চাইস না? তোর তো এখন বয়স হয়েছে, ভালো একটা সম্বন্ধ এসেছে। আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার চোখ দুটো রতনের দিকে চলে গেল। ও মুখ নিচু করে বসেছিল, ওর চোখ দুটো ছলছল করছিল। আমি ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম ও চায় না আমার বিয়ে হোক। সেই রাতে রতন আমার ঘরে এলো। ওর মুখটা গম্ভীর, বলল, তুই কি বিয়ে করবি? আমি বললাম, আমি তো রাজি হইনি। ও আমার হাত ধরে বলল, আমার যে তোকে ছাড়া থাকতে কষ্ট হবে মালতী। ওর কথা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমিও বললাম, আমারও যে তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে রতন। আমরা দুজনেই যেন এক অদৃশ্য বাঁধনে বাঁধা পড়েছিলাম। এই বাঁধনটা ছিল ভালোবাসার, কিন্তু একই সাথে ছিল ভয় আর অসহায়ত্বের। কিন্তু এই সম্পর্ক তো কোনো পরিণতিতে পৌঁছানোর নয়, এটা তো শুধু লুকানো আকর্ষণ, সমাজের চোখে যা অপরাধ। আমি যতই চেষ্টা করি না কেন নিজের মনকে বোঝাতে পারছিলাম না। এই মানসিক টানাপোড়েন আমাকে দিনে দিনে আরও অস্থির করে তুলছিল। আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, আমার স্বাস্থ্য খারাপ হতে লাগল। জেঠু আমার এই অবস্থা দেখে আরও বেশি করে বিয়ের জন্য চাপ দিতে লাগলেন। তিনি ভাবছিলেন আমার বিয়ে হয়ে গেলেই আমি সুস্থ হয়ে উঠব। এক সন্ধ্যায় রতন আর আমি ছাদে বসেছিলাম। চাঁদ তখন পূর্ণিমার মতো উজ্জ্বল। রতন আমার হাত ধরে বলল, আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা ঠিক হচ্ছে না মালতী, আমরা দুজনেই ভুল করছি। ওর কথা শুনে আমার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। আমি বললাম, তাহলে কি হবে রতন, তুই আমাকে ছেড়ে চলে যাবি? ও বলল, না মালতী, তোকে ছেড়ে আমি কোথাও যাব না, কিন্তু আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে, এভাবে তো আর চলতে পারে না। ওর কথা শুনে আমি বুঝতে পারছিলাম ও ঠিক কথাই বলছে। এই সম্পর্কটা একটা গোলক ধাঁধার মতো, যার থেকে বেরোনোর পথ আমাদের দুজনকে খুঁজে বের করতে হবে। কিন্তু সেই পথটা কি আমি জানতাম না। আমাদের সম্পর্কটা ভেঙে দিলে আমরা দুজনেই আবার একা হয়ে যাব, আর সেই একাকিত্ব আমাদের দুজনকে হয়তো শেষ করে দেবে। এই চিন্তাটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত। আমি রতনের দিকে তাকিয়েছিলাম, ওর চোখেও সেই একই দ্বিধা, একই যন্ত্রণা। পরের কয়েক মাস আমাদের সম্পর্কটা এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গেল। রতন চেষ্টা করত আমার থেকে দূরত্ব বজায় রাখতে। ও আমার ঘরে আসা কমিয়ে দিয়েছিল, আমার সাথে খুব বেশি কথাও বলতো না। কিন্তু যখনই ও আমার সামনে আসত, আমাদের চোখাচোখি হলে আমি ওর চোখে সেই অব্যক্ত ভালোবাসা আর টান দেখতে পেতাম, আর আমিও ওর দিকে তাকিয়ে সেই একই রকম আকর্ষণ অনুভব করতাম। আমাদের এই দূরত্ব বজায় রাখার চেষ্টাটা ছিল শুধুই এক নাটক, এক মিথ্যে অভিনয়। ভেতরে ভেতরে আমরা দুজনেই জ্বলছিলাম। আমার শরীরের অবস্থা আরও খারাপ হতে লাগল। জেঠু আমাকে ডাক্তার দেখালেন। ডাক্তার বললেন, আমার কোনো শারীরিক সমস্যা নেই, এটা মানসিক চাপ। জেঠু আমাকে বোঝালেন, মালতী, তুই কি কোনো কষ্ট পাচ্ছিস? তুই আমাকে বলতে পারিস। আমি জেঠুকে সব কথা বলতে পারতাম না। আমার মনের ভেতরে জমে থাকা এই গোপন কষ্টটা আমি কারোর কাছে প্রকাশ করতে পারতাম না। একদিন রতন আমার ঘরে এসে আমাকে বলল, আমার মনে হয় তুই যদি এই সম্পর্ক থেকে বের হয়ে আসিস তাহলে তোর ভালো হবে। ওর কথা শুনে আমার খুব রাগ হলো। আমি বললাম, আমার ভালো হবে আর তোর কি হবে? তুই কি আমাকে ছেড়ে থাকতে পারবি? রতন আমার দিকে অসহায় চোখে তাকিয়েছিল। সে বলল,
আমার কষ্ট হবে জানি, কিন্তু তোর কষ্টটা আমার কাছে বেশি জরুরি। তুই নতুন করে জীবন শুরু কর। ওর এই কথাগুলো আমাকে আরও বেশি করে কষ্ট দিচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন ও আমাকে ঠেলে দিচ্ছে, কিন্তু ওর ভালোবাসার কথাগুলো আমার কানে বাজছিল। আমি জানতাম ও আমার ভালোর জন্যই এই কথাগুলো বলছে, কিন্তু আমার মন মানছিল না। আমি ওর বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করলাম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই মুহূর্তটা ছিল আমাদের দুজনের জন্য এক চরম যন্ত্রণার। আমাদের মধ্যে এমন সম্পর্ক গড়ে উঠেছিল যে আমরা একে অপরের প্রতিটি ভাব বিনিময় থেকে শুরু করে নীরবতার অর্থও বুঝতে পারতাম। রতন প্রায়শই আমার কপালে একটা চুমু দিত যখন আমি রান্না করতাম বা বাড়ির অন্য কোনো কাজ করতাম। এই ধরনের ছোট ছোট শারীরিক নৈকট্য ছিল আমাদের প্রতিদিনের অভ্যাসের অংশ। এতে বাইরে থেকে দেখলে হয়তো মনে হতো শুধু এক ভাই তার বোনকে আদর করছে, কিন্তু আমরা দুজনেই জানতাম এর আড়ালে লুকিয়ে আছে অন্য এক তীব্র অনুভূতি। গ্রামের বাজারে যেতে আমরা দুজনেই যেতাম। আমি যখন শাড়ি দেখতাম বা নিজের জন্য কিছু কিনতাম, রতন আমার পাশে দাঁড়িয়ে আমার পছন্দ অপছন্দ মন দিয়ে শুনত। ওর চোখে আমি এক ধরনের মুগ্ধতা দেখতে পেতাম। আমার নতুন শাড়ি পরে ওকে দেখাতে গেলে ও মৃদু হেসে বলতো, খুব সুন্দর লাগছে মালতী। ওর এই সাধারণ প্রশংসাও আমার মনকে আলোড়িত করত। এই সব মুহূর্তগুলোতে আমরা যেন ভুলে যেতাম যে আমাদের সম্পর্কটা কতটা জটিল। কিন্তু এই লুকানো সম্পর্কটা আমাদের জীবনকে আরও বেশি করে কুরে কুরে খাচ্ছিল। আমাদের হাসি ঠাট্টার আড়ালে লুকিয়েছিল এক গভীর বেদনা। আমরা দুজনেই জানতাম যে এর কোনো ভবিষ্যৎ নেই। এই সম্পর্কটা হয়তো সমাজ কোনোদিন মেনে নেবে না। আমাদের নিজেদের ওপর এক ধরনের ঘৃণা তৈরি হয়েছিল। আমরা নিজেদের অপরাধী মনে করতাম। একবার রতনকে জ্বর হয়েছিল। আমি ওর পাশে বসে সারা রাত ওর সেবা করেছিলাম। ওর কপালে জলপট্টি দিয়েছিলাম, ওষুধ খাইয়ে দিয়েছিলাম। সেই রাতে ও আমার হাত ধরেছিল আর বলেছিল, তুই না থাকলে আমার কি হবে মালতী? ওর এই কথা শুনে আমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল। আমি জানতাম আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, কিন্তু একই সাথে এটাও জানতাম যে এই সম্পর্কটা চালিয়ে যাওয়াটাও অসম্ভব। আমার জেঠু শেষ পর্যন্ত আমাকে জোর করে সেই ছেলের সাথে আমার বিয়ের তারিখ ঠিক করে ফেললেন। আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না। আমার মনে হয়েছিল যেন আমার জীবনটা আমার নিজের হাতে নেই। আমি রতনের দিকে তাকিয়েছিলাম। ওর চোখ দুটোতে আমি এক গভীর কষ্ট দেখতে পেলাম। ও আমার দিকে একবারও তাকাতে পারছিল না। বিয়ের দিন যতই এগিয়ে আসছিল আমার মন ততই খারাপ হচ্ছিল। আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম। রাত বাড়লে ঘুমাতে পারতাম না, শুধু রতনের কথা ভাবতাম। ও যেন আমারই মতো কষ্ট পাচ্ছিল। আমাদের দুজনের এই নীরব কষ্টটা ছিল সব থেকে ভয়াবহ। বিয়ের আগের রাতে রতন আমার ঘরে এলো। আমি তখন জানালার পাশে বসে কাঁদছিলাম। ও আমার পাশে এসে বসল, আমার হাত ধরে বলল, কাল তোর বিয়ে মালতী, তুই নতুন জীবন শুরু করবি। ওর কথা শুনে আমার কান্না আরও বেড়ে গেল। আমি বললাম, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না রতন। ও আমার হাতটা শক্ত করে ধরে বলল, আমাকে ভুলে যাস না মালতী, আমি সব সময় তোর পাশে থাকব। সেই রাতে আমরা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিলাম। সেই কান্না ছিল এক গভীর বিচ্ছেদের কান্না। সেই কান্না ছিল এক অপূর্ণ ভালোবাসার কান্না। সেই রাতে আমরা দুজনেই যেন নিজেদের সমস্ত কষ্ট একে অপরের মধ্যে উজাড় করে দিয়েছিলাম। সেই শেষ রাতে আমাদের দুজনের মধ্যে কোনো সামাজিক সীমানা ছিল না। ছিল শুধুই মালতী আর রতন, আর তাদের এক নিষিদ্ধ ভালোবাসা। পরের দিন আমার বিয়ে হয়ে গেল। আমি নতুন জীবন শুরু করলাম। আমার স্বামী ভালো মানুষ, তিনি আমাকে খুব ভালোবাসেন। আমিও চেষ্টা করি তাকে ভালোবাসতে, কিন্তু আমার মনের এক কোণায় রতনের স্মৃতি এখনও গেঁথে আছে। আজও যখন একা থাকি তখন সেই স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে বেড়ায়। রতনও হয়তো তার জীবনে এগিয়ে গেছে। আমি শুনেছি সেও নাকি বিয়ে করেছে। জানি না সেও কি আমারই মতো সেই স্মৃতিগুলো বয়ে বেড়ায় কিনা। আমাদের সম্পর্কটা ছিল এক ভুল সম্পর্ক। শোক, একাকিত্ব আর মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে আমরা দুজনেই এক নিষিদ্ধ পথে হেঁটেছিলাম। সেই পথটা ছিল একই সাথে মধুর আর যন্ত্রণাদায়ক।
আমি হয়তো এই সম্পর্ক থেকে বেরোয় এসেছি, কিন্তু সেই স্মৃতিগুলো এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। এই জীবন আমাকে একটা কঠিন শিক্ষা দিয়েছে। জীবনের কিছু সম্পর্ক থাকে যা সময়ের সাথে সাথে বদলে যায়, কিন্তু কিছু সম্পর্ক থাকে যা সমাজের সীমারেখা পেরিয়ে যায়। সেই সব সম্পর্ক যতই তীব্র হোক না কেন, তাদের কোনো পরিণতি থাকে না। হয়তো এই ধরনের সম্পর্ক থেকে শিক্ষা নিতে হয়, সতর্ক থাকতে হয়। মানুষের মন বড় বিচিত্র, সে কখন কার দিকে ঝুঁকে পড়ে তা বলা বড় মুশকিল। তবে শেষ পর্যন্ত বিবেক আর সমাজকে অবজ্ঞা করা যায় না। ভালোবাসার মানে শুধু শরীর নয়, ভালোবাসার মানে শুধু আবেগ নয়, ভালোবাসার মানে হলো দায়িত্ব, শ্রদ্ধা আর সামাজিক মূল্যবোধ। এই তিনটের অভাব হলে ভালোবাসার নিষিদ্ধ সম্পর্কের দিকে মোড় নিতে পারে, যা শেষ পর্যন্ত শুধু কষ্টই দেয়। আমার এই গল্পটা আপনাদের হয়তো সেই শিক্ষাই দেবে যে আবেগ যখন লাগাম ছাড়া হয়ে যায় তখন তা কতটা বিপজ্জনক হতে পারে। জীবনের কিছু ভুল শোধরানো যায় না, শুধু তার ভার বয়ে বেড়াতে হয়।